আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব ডাক্তার আব্দুল নূর তুষার। জনাব আব্দুল নূর তুষার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তুষার ভাই, এমনিতে তো মূল প্রসঙ্গ, আপনি যদি পত্রিকা খুলেন আছে গত কয়েকদিন ধরে, মূল প্রসঙ্গ হলো যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ, এবং ইরানের অনেকটা চমক সৃষ্টিকারী প্রত্যাঘাত, যেটাকে আমরা বলি। তাদের এমনিতে অনেকে বলে অসম যুদ্ধ, তারপরেও তারা যা করছে এটাতে হয়তো অনেকে মনে করে যে একটু বেঁকে দেয় আসে মানে যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল। যাই হোক, এটা নিয়ে আপনি সংক্ষেপে একটু ছোট করে যদি 2-3 মিনিটের মধ্যে একটু বলেন আপনার কি অভিব্যক্তি। ইরান যেহেতু অনেকদিন ধরে অবরোধ এবং একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে, এর আগেও ইরানে আক্রমণ হয়েছে, ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আক্রমণ হয়েছে, ইরানে মিসাইল আক্রমণ হয়েছে, ইরানের সেনাপতিকে হত্যা করা হয়েছে। এরকম অনেকগুলি ঘটনা ঘটার ফলে ইরানের যেটা আছে, ইরানের যুদ্ধ প্রস্তুতি আছে। জি, ইরান হয়তো মুদ্রাস্ফীতিতে আক্রান্ত, ইরান হয়তো নানান ধরনের সমস্যার মধ্যে আছে, অর্থনৈতিক সামাজিক সমস্যা, বেকারত্ব ইত্যাদি, এবং ইরানের ভেতরেও এক ধরনের জনগণের মধ্যে এক ধরনের এইসব বিষয়ে বিক্ষোভ আছে, ক্ষুব্ধ হয়ে আছে। কিন্তু তারপরও ইরানের যুদ্ধ প্রস্তুতি আছে, কারণ ইরানকে আসলে এই যুদ্ধ প্রস্তুতি নিতে দীর্ঘ সময় ধরে বাধ্য করেছে এই পশ্চিমা দেশগুলি, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল, যার জন্য ইরানে আক্রমণ করার সাথে সাথেই ইরান কিন্তু প্রত্যুত্তর দিতে পারছে, এবং সেই প্রত্যুত্তর তারা দিচ্ছে কিন্তু মূলত টেকনোলজিক্যালি। কারণ ইরানের স্থলসেনার সাথে ইসরায়েল বা আমেরিকার স্থলসেনা যুদ্ধ করছে না, ইরানের নৌসেনার সাথেও সরাসরি যুদ্ধ করার যে অবস্থা সেটা নাই, এবং সেখানে তারা দুর্বল। কিন্তু তারা যেই জায়গাটিতে সক্ষমতা অর্জন করেছে সেটা হচ্ছে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা, এবং এই প্রযুক্তি তারা নিজেরা তৈরি করেছে, যার ফলে ইরানকে যতটা দুর্বল ভাবা হয়েছিল, ইরান আসলে ততটা দুর্বল না। অন্তত একটা লম্বা সময় ধরে ইরান আসলে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। জি। এবং এটা আমারও অনেকে এমনও বলছেন যে আসলে তো এখানে যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য ছিল ইরানের মানে শাসন ক্ষমতায় তাদের অনুগত কাউকে বসানো। তো যদি সেটা তারা না পারে এই দফায়, তাহলে আমার তো মনে হয় এখানেই যুক্তরাষ্ট্রের এক ধরনের নৈতিক পরাজয় হয়তো বা হবে। যাই হোক, আমরা এখন একটু আমাদের দেশীয় মানে বিষয়ে আসি। আমরা তো দেশের রাজনীতি নিয়ে বেশি কথা বলি। ইরানের কারণে, ইরানের এই যুদ্ধের কারণে, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে একটা আশঙ্কা হচ্ছে যে আমাদের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, এবং আমাদের এখানে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে। বিশ্ববাজারেও জ্বালানি তেলের দাম অলরেডি বেড়ে গেছে। এর মধ্যে আমি আজকে দেখলাম যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটা আহ্বান জানানো হয়েছে সাধারণ মানুষের প্রতি, যে তারা যেন আলোকসজ্জা পরিহার করে এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে। আপনি এই আহ্বানটাকে কিভাবে দেখছেন? এটা একটু বোকার মতো আহ্বান হয়েছে। আমি এইভাবে বললাম কেন? ব্যক্তিগত গাড়ি যে তেলটা খরচ করে এটা অকটেন। এই অকটেন আমাদের এখানে উপজাত হিসেবে উৎপাদিত হয়, আমরা কিন্তু অকটেন সরাসরি আমদানি করি না। আমাদের এখানে রিফাইনারি এই মানে পরিশোধন করতে গিয়ে উপজাত হিসেবে অকটেন তৈরি করে। এই অকটেন আমরা বেশ ভালো মাত্রাতেই তৈরি করি, যার ফলে এটা কম ব্যবহার করলে যে এটা আমাদের অনেকদিন চলবে এরকম কোনো ব্যাপার নাই। এবং এই অকটেন আসলে আমাদের সরাসরি জাতীয় অর্থনীতির সাথে সম্পৃক্ত না, বরং ডিজেলের যে সংকট দেখা দিবে এটা আপনি কি করে বন্ধ করবেন? সেচের মেশিন বন্ধ রাখবেন এই সিজনে? তাহলে তো খাবারের দুর্ভিক্ষ হবে। আপনি কি মানে জিনিসপত্রের পরিবহন, অর্থাৎ আমাদের বাস, ট্রাক, গণপরিবহন বন্ধ রাখবেন? তাহলে তো সাপ্লাই চেন ব্রেক হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। ফলে আমাদের আসলে এখন বিকল্প জ্বালানির উৎস খুঁজতে হবে, এবং এই বিকল্প জ্বালানির উৎস খোঁজার জায়গাটা ট্রাম্পের সঙ্গে চুক্তি করে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় বন্ধ করে দিয়ে গিয়েছেন। কারণ আমরা কার কাছ থেকে তেল গ্যাস কিনবো, এটা কেনার সময় কি তাদের মিত্র দেশ কিনা, এইগুলো এখন আমাদেরকে বিবেচনা করতে হবে। অতএব আমরা ডক্টর ইউনূস কর্তৃক সৃষ্ট একটি চাপের মধ্যে পড়ব, এবং এই যে ক্রাইসিসের মধ্যে আসলেই টের পাওয়া যায় যে আপনাকে যে একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে এটা আসলে কতটুকু ঠিক বা ভুল। ধরেন আমি আপনাকে খুবই দামি একটা উলেন স্যুট কিনে দিলাম,
এটা জি। এই যে ফাল্গুন ফাল্গুন মাস এবং চৈত্র মাস আসার আগ পর্যন্ত আপনি ভাববেন ওরে বাবা কত ভালো একটা স্যুট। এই স্যুট কিন্তু আপনি শীতের দিনে পরেছেন হয়তো 2 মাসে 2 দিন, কিন্তু এরপরে যখন গরম আসবে আপনি টের পাবেন যে আমি আপনাকে যেই পোশাক দিয়েছি এটা বাকি 10 মাস পরার মতো না। তো ইউনূস সাহেব ওইরকম একটা চুক্তি করে দিয়েছেন, করার সময় বলেছেন খুব দামি, খুব দারুণ দারুণ উলেন স্যুট, এটা বিশ্ববিখ্যাত আরমানির স্যুট। কিন্তু এটা যে আরমানি না, এটা যে হারমানির চুক্তি। উনি যে হার মেনেছেন এবং পুরো বাংলাদেশ জাতিকে হার মানিয়ে দিয়ে গিয়েছেন ওইখানে, এক ধরনের পরাজিতের চুক্তি। এটা এখন টের পাওয়া যাবে। আপনার নিশ্চয় মনে আছে আমাদের আরেকজন ওনার চেয়েও বড় খেলোয়াড় আছেন, তার নাম হচ্ছে বিডার চেয়ারম্যান। এই ভদ্রলোক বলেছেন যে ড্রিল বেবি ড্রিল একটা চুক্তি তিনি করেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই, জ্বালানি অনুসন্ধান সংক্রান্ত। এবং ইউনূস সাহেবের সরকার পিটার হাসের যে এলএনজি সরবরাহকারী জ্বালানি কোম্পানি তার সঙ্গে একটা চুক্তি করেছেন। এখন বিশ্বব্যাপী গ্যাসের দাম বেড়ে যাওয়ার পরে আমি আশা করবো যে ওই চুক্তির দামেই হাস সাহেব আমাদেরকে গ্যাস দিবেন। না দিলে পরে আমি মনে করি যে ইউনূস সাহেবকে সিলিন্ডার হাতে পাঠানো দরকার, যাতে উনি গ্যাস নিয়ে আসেন কোনোখান থেকে। আমরা কম গ্যাস ব্যবহার করব, সেটা তো দাম বেড়ে গেলে এমনিই করব, কিন্তু মানুষের চুলা তো বন্ধ থাকবে না। বাংলাদেশের অধিকাংশ বাড়িতে হোটেলে এখন সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়, এবং এই সিলিন্ডার গ্যাসটা কিন্তু আমদানিকৃত গ্যাস। অতএব এটা বললেই যে সম্ভব ব্যাপারটা সেটি নয়। মানুষ তো তার কার্যক্রম বন্ধ রাখলে পরে তো আমরা আরো বিপদে পড়বো। আমাদের এখন বিকল্প জ্বালানির সন্ধান করতে হবে, মানে জ্বালানির উৎসের সন্ধান করতে হবে আমরা কোত্থেকে আনতে পারি। কিন্তু ওই যে রাশিয়ার থেকে পারবেন না, চীনের থেকে পারবেন না, তাহলে কার কাছ থেকে পারবেন? কাতারের থেকে তো আনতেই পারবেন না, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। কাতার থেকে এই এলএনজি বাহিনী যে জাহাজ কেমনে আসবে? এইগুলি নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো আর কি। সেগুলোর জন্য এখন আমি মনে করি যে ইউনূস সাহেবের একজন জ্বালানি মন্ত্রী ছিলেন না, তাকে এবং ইউনূস সাহেবকে দুইজনকে এনে এখন সংসদে জিজ্ঞাসাবাদ করা উচিত, যে তোমরা এনে দাও, চুক্তি যেহেতু তোমরা করেছো তোমরা এনে দাও। আর ইউনূস সাহেবের বাড়ির যে এই গ্যাস ট্যাস আছে ওগুলা যদি একটু কম খরচ করেন, উনি তো আবার ভিভিআইপি, উনি তো এখন সরকারি পাহারায় ঘুরে বেড়ান, উনি যাতে একটু কম গ্যাস খরচ করেন, কম বিদ্যুৎ জ্বালান, তাহলে আমরা বুঝতাম। আচ্ছা, ওনার এই ভিভিআইপি হর্ডেনে আপনার কি কোনো ইয়ে আছে, মূল্যায়ন আছে, কোনো অবজারভেশন আছে? আমি মনে করি কাজটা উনি একটা অশ্লীল কাজ করেছেন, এটা এক ধরনের অশ্লীলতা। এটা যে শুধু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা ক্ষমতাকে ব্যবহার করে নিজের সুবিধা নেওয়ার ওনার যে চেষ্টা, উনি তো শুরুর থেকে এটা করছেন। উনি কি কি রাষ্ট্রীয় এবং সরকারি সুবিধা নিয়েছেন সেটা তো একটা লিস্ট আছে বিরাট, বিজনেস স্ট্যান্ডার্ড এটা আবার ছেপেছে। জি। তো ওইটা দেখলে আপনি বুঝবেন যে উনি যাওয়ার আগেও এই লোভ সামলাতে পারেন নাই। এই আইনটা, যে আইনটা দিয়ে উনি 1 বছরের জন্য এই সুবিধা নিয়েছেন, এই আইনটা আসলে নাই। এই আইনটাকে উনি রিইনস্টেট করেছেন, এই 1 বছর সুবিধা দেওয়ার আইনটাকে বানিয়ে তারপরে সেটার অধীনে এই সুবিধাটা নিয়েছেন। এটা ছিল লতিফুর রহমানের সময়, ওই সময় ওই আইনের বলে লতিফুর রহমান এটা নিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইত্যাদি। তারপরে যখন 111-এর সরকারের পরে আওয়ামী লীগ ভোটে জিতে ক্ষমতায় আসলো, তারা কিন্তু এই আইনটা বাতিল করে দিয়েছিল, এবং তারপরে তারা এটাকে 3 মাস করেছিল, তাও বিদায়ী প্রধানমন্ত্রী এবং আরো কিছু আহ, পদের ব্যাপারে। তো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এদের ব্যাপারে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই যেহেতু বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ, সেই জন্য উপদেষ্টার কোন সুবিধার কথা আইনের মধ্যে ছিল না। উনি প্রথমত প্রধান উপদেষ্টার সুবিধা এটা ঢুকিয়েছেন, তারপর আবার এটাকে 1 বছর পর্যন্ত বাড়ানোর যে আইন সেটাও করেছেন, করে নিজে ওইটা নিয়েছেন। উনি আচ্ছা। অরিজিনালি একটু, আমার মনে হয় ওই একটা গল্প পড়েছিলাম ছোটবেলায়, এক রাজা খুব ক্ষমতাশালী, তো দুজন লোক আসলে সে বললো আপনাকে আমরা অদৃশ্য সুতার কাপড় তৈরি করে দিব। রাজা তাকে তারপরে অদৃশ্য সুতার কাপড় তৈরি করে দিবে এই কথা বলল, এবং ওই দুইজন বলল যে বুদ্ধিমান না হলে এই কাপড় কেউ দেখতে পাবে না, শুধু মেধাবীরাই দেখতে পাবে। এখন রাজা ওই কাপড় পরেছে, এবং ওনার মন্ত্রী মিনিস্টার যা আছে সবাই বলে আরে আপনার কাপড় এত সুন্দর, কারণ যদি না দেখে তাহলে তো মেধা নাই, মেধা না থাকলে তো চাকরি চলে যাবে। কিন্তু রাজা পোশাক ছাড়াই ঘুরে বেড়ায় আর কি। তো উনি শেষে যে কাণ্ডটা করেছেন, উনি এসএসএফ নিয়ে ঘুরবেন, কিন্তু উনি নিজের অবস্থা কিন্তু ওই রকম করেছেন, পোশাক ছাড়া ঘুরে বেড়ানো রাজার মতো। ওনার যে অন্তর্নিহিত চরিত্র সেটা প্রকাশিত হয়ে গিয়েছে। আচ্ছা, এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে যখন আলোচনা হচ্ছে, তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা হচ্ছে, এর মধ্যে অনেকের ব্যাপারে দুর্নীতির অভিযোগ উঠেছে। মাঝখানে দেখলাম যে দুর্নীতি দমন কমিশনে প্রচুর অভিযোগ জমা পড়েছে এগুলো নিয়ে। আবার এর মধ্যে আজকে দেখলাম যে আমরা বিশেষ করে প্রথম আলো পত্রিকায় দেখলাম যে একাধিক উপদেষ্টা একাধিক রকম কথাবার্তা বলছেন। যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, উনি একটা কলামের মতো লিখেছেন, নিজ নামে লিখেছেন, এবং উনি লিখেছেন যে অন্তর্বর্তী সরকার থেকে উনি নাকি সরে আসতে চেয়েছিলেন।
এবং সেটা কবে সেটাও উনি উল্লেখ করেছেন, যখন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো তখন নাকি উনি চেয়েছিলেন, তারপরে নাকি ডক্টর ইউনূস তাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করে উনি থেকে গিয়েছেন। আবার আমাদের আসিফ নজরুল সাহেব, উনি বলেছেন যে উনি নাকি সরকারে থাকা অবস্থায় আগে বা পরে জীবনে কখনো দুর্নীতি করেন নাই, উনি এটা বলেছেন, ওনার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ প্রসঙ্গ করেছেন। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি তার নিজের বাবা বা স্ত্রীর ব্যাংক হিসেবে তথ্য প্রকাশ করছেন এবং বলছেন যে তার নাকি মোট জমা আছে মাত্র 15.5 লাখ টাকা। এই যে বিষয়গুলো আলোচনা এখন হচ্ছে, তারা অজুহাত দিচ্ছেন, আত্মপক্ষ সমর্থন করছেন, কি বলবেন আপনি এগুলো নিয়ে? একটা একটা করে বলি। জি। প্রথমত আপনি লক্ষ্য করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন, নিরাপত্তার অনেক কিছু তোয়াক্কা না করে হেঁটে চলে যান অফিস থেকে ওসমানী মিলনায়তনে। আর আমাদের প্রধান উপদেষ্টা 2 দিনের আলী হোসেন বাদশাহ, উনি 1 বছরের জন্য এসএসএফ নিয়েছেন। আপনি তাদের দুজনের ডিফারেন্স তো বুঝতে পারছেন, তাই জি। না? তো আমি বলবো যে যদি লন্ডন গিয়েছিলেন উনি একবার আমাদের এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, আমার মনে হয় এখন উনি একটু যদি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে একটু কোচিং নেন তাহলে একটু ভালো হইতো, যে কিভাবে হেঁটে হেঁটে অফিসে যাওয়া যায়, কিভাবে নিজের গাড়ি ব্যবহার করা যায়, কিভাবে না, এসএসএফ উনি তো থাকলেও। বয়স্ক মানুষ, উনি তো একটু বয়স্ক মানুষ না, ওনার শারীরিক সক্ষমতাটাও তো আপনি দেখবেন। না, উনি শারীরিক সক্ষমতা তো 2 বছর আমরা দেখেছি উনি বেশ হাঁটাহাঁটি করছেন। হঠাৎ ওনার সক্ষমতা অক্ষমতা হয়ে যাবে এটা তো আমরা ভাবি না। উনি খুবই সক্ষম। আমরা দেখেছি ক্লিন্টন ফাউন্ডেশনের ডিনারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন, দাঁড়িয়েছিলেন। উনি তো খুবই সক্ষম। এখনই আমেরিকা যেতে বললে উনি দেখবেন এখান থেকে হাঁটা দিবে আমেরিকাতে। আরেকটা পদক পেলে উনি এখান থেকে হেঁটে চলে যাবে। আমি সরি যে ওনার প্রতি হয়তো পুরো সম্মান রেখে কথা বলতে পারছি না, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অনেক কুকীর্তি বের হয়ে আসবে, তো এই জন্য 2-1 জন উপদেষ্টা এখনই বলতে শুরু করেছেন, এবং সাখাওয়াত সাহেব এই জন্য আগেই বলতে শুরু করেছেন। কারণ এই অন্তর্বর্তী সরকারেরও তো দোসর এটা চালু হবে, দোসর শব্দটা তারা চালু করেছিলেন না। এখন এই জি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যারা এইসব কুকীর্তি দেখে চুপ করেছিলেন, এরা তো এনেবলার, এরা তো দোসর, এটা বলবে না একটা পক্ষ, বলবে কিন্তু। খারাপ কথা চালু করলে তখন 2 দিক থেকে এটা চালু হয়। তো ওনারা এই দোষরত্ব কাটানোর জন্য বলছেন যে কেন সরে আসতে চেয়েছিলাম, আর কেন সরে আসতে চেয়েছিলাম, সরে আসার কারণ থাকলে সরে আসবেন, আর যদি সরে আসার কারণ না থাকে তাহলে সরে আসবেন না। আপনি সরে আসেন নাই যেহেতু, তাহলে ধরে নিতে হবে যে সরে আসার জন্য যথেষ্ট কারণ ছিল না। কারণ থাকলে তো উনি সরতেনি, তাই না? এবং জি। আমার ধারণা যে যেসব কারণ উনি বলেছেন বা যেসব কারণ দেখিয়েছেন সেগুলোর চাইতে ওনার থাকার পক্ষে আরো বেশি কারণ ছিল। তাহলে কেন আমি থেকে গেলাম এটা একটা লেখা লিখতে হবে। ছোটবেলা আমি একটা বই পড়েছিলাম, ইরানের শাহের সম্ভবত দ্বিতীয় স্ত্রী শাহজাদি ফারাহ দিবা, এই হুম। ভদ্রমহিলা একটা বই লিখেছিলেন যেটার বাংলা অনুবাদের নাম ছিল যখন আমি রানী ছিলাম। আচ্ছা। তো ওনাদের এরকম একটা লিখতে হবে, যখন আমি উপদেষ্টা ছিলাম, উপদেষ্টাই থেকেছি, কেন আসি নাই, তো কেন ছাড়ি নাই এইটা বরং লেখা উচিত। কেন ছাড়তে চেয়েছিলাম এটা বলে তো লাভ নাই, কারণ উনি ছাড়েন নাই। যে ছেড়েছে সে লিখতে পারে কেন ছেড়ে দিয়েছি। যেমন যে রানী নাই অবস্থায় লিখেছে যখন আমি রানী ছিলাম, তো উনি বলতে পারতো যখন আমি উপদেষ্টা ছিলাম ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এটা তো উনি করে নাই। অতএব ওনার এই ছেড়ে দেওয়ার ইত্তাকার কারণের কথা শুনতে তো রাজি না আমরা। মানে জি। ব্যাপারটা কিরকম আরো একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝায় আর কি, যে আমি একটা ইনজেকশন নিতে চেয়েছিলাম কিন্তু নেই নাই, তো নেন জি। নাই। এখন আপনার ফোড়া আরো বড় হয়েছে না ছোট হয়েছে এটা জন্য তো আমার কোনো লাভ নাই। ইনজেকশন দিতে বলেছে আপনি নেন নাই, আপনার দরকার ছিল আপনি নেন নাই। তো ওরকম আপনার ছেড়ে দেওয়ার দরকার থাকলে ছাড়তেন, ছাড়েন নাই কেন? এটার আর কোনো দ্বিতীয় কোনো বক্তব্য নাই। আর আরেকটা প্রশ্ন আপনি করেছেন এরপরে, ওইটা তো আমি কথা বলতে বলতে প্রায় ভুলেই গেলাম মনে হয়। ও, এই দুর্নীতি। আসিফ নজরুলের কথা, হ্যাঁ, আসিফ আসিফ নজরুল ভাই, এবং আসিফ ভাই খুবই আবেগী মানুষ। আমার কাছে সবসময় মনে হয় যে আসিফ ভাই লেখক তো, আমি ওনাকে ভাই মনে করি এবং আমি তাকে খুবই মানে পছন্দ করি, যেমন আপনাকে আমি পছন্দ করি। পছন্দ করলে একটু বায়াস থাকে, অতএব আমি এটা স্বীকার করি নাই যে ওনার প্রতি আমার একটু বায়াস আছে। কিন্তু এই বায়াসটা থাকবে, উনি যদি এখন দুর্নীতি ধরাও পড়ে ধরেন, আমি তারপর ওনার প্রতি একটা বায়াস থাকবে, এটা থেকে যাবে। এটা মানবিক একটা ত্রুটি মানুষের থাকে। জি। তো এরকম ভাই হিসেবে আমার তো একটু তার প্রতি পক্ষপাত থাকবে। তবে উনি খুব আবেগী মানুষ। আবেগের জন্য ওনার যেটা হয়, উনি একটা কথা বলে কিছুক্ষণ পর ওটা মনে না রেখে আবার আবেগের জন্য আরেকটা কথা বলে ফেলেন। যেমন উনি একবার বলেছেন যে আমি আমাদের সরকারি সিদ্ধান্ত নিয়েছে আমরা ক্রিকেট খেলবো না। আবার বলেছেন এটা তো সরকারের সিদ্ধান্ত না, এটা বোর্ডের সিদ্ধান্ত। মানে যখন ওনার আবেগ যেই জায়গাতে থাকে উনি আবেগী ভাবে বলে ফেলেন, কারণ উনি আসলে প্রকৃতপক্ষে লেখক এবং শিক্ষক। ওনার যে উপদেষ্টার দায়িত্ব নেওয়াটা আমার মনে হয় এটাই প্রথমে ওনার ঠিক হয় নাই, উনি না নিলে ভালো করতো। জি। উনি যদি আগের আর মতো টক শোতে যেত ভালো হতো। জি। তারপরে ধরেন দুর্নীতি, দুর্নীতি আসলে শুধুমাত্র আর্থিক দুর্নীতি না,
দুর্নীতি, কিন্তু এটাও দুর্নীতি। এই যে যখন আপনি বললেন যে সরকার সিদ্ধান্ত আমরা যাব না, আবার একটু পরে বললেন যে না এটা তো সিদ্ধান্ত নিয়েছে বোর্ড এবং খেলোয়াড়রা, আবার খেলোয়াড়রা বলছে আমরা এটা নেই নাই। তাহলে এখানে একটা একটা দুর্নীতি হলো না, কিন্তু আমি আমি আরো যদিও। একটা দুর্নীতি আপনাকে বলি। আপনি জানেন যে আমরা সবসময় না, দেখেছি। আমি ওখানে যাচ্ছি, আপনি বলার আগেই হয়তো যেতে পারি, আপনি বলবেন। প্লিজ বলেন। সেটা হচ্ছে যে বলেন। আমাদের উনি শুরুতে এসে বলেছিলেন যে ভুয়া মামলা হয়েছে এবং ভুয়া মামলাগুলি সরকারের কাছে খুবই একটা খারাপ ব্যাপার, মানে সরকারের জন্য একটা চাপ। কিন্তু উনি যেটা করেছেন ওনার সময় সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে দায়েরকৃত ভুয়া মামলাগুলি সরিয়ে নিয়েছেন, কিন্তু নিজেদের আমলে অসংখ্য ভুয়া মামলা হতে দিয়েছেন। তাহলে কি হলো? তাহলে হলো যে আওয়ামী লীগের ভুয়া মামলাগুলি ভুয়া আর ওনাদের ভুয়া মামলাগুলি ঠিক। তাহলে উনি নিজেই ভুয়া মামলাকে উৎসাহ দিয়েছেন, এইটা একটা দুর্নীতি। উনি ভুয়া মামলা প্রত্যাহার করার জন্য ওনার মন্ত্রণালয়কে ব্যবহার করেন নাই, একটা আইন মানে একটা কেসকে উনি আসলে রিভিউ করেন নাই। তারপরে কি করেছেন, আনিস আলমগীরের মতো একজন সাংবাদিককে ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রেখে মামলা দিয়ে আটক করা হয়েছে, এবং সেইখানে ওনার নিজের আত্মীয় আছেন ওই মামলার মানে আরো আসামিদের মধ্যে। জি। হ্যাঁ, ওনার নিজের আত্মীয় আছেন, যে আত্মীয়ের সঙ্গে ভুয়া ছবি ছাড়া হয়েছিল আমার, আপনার এবং আনিস আলমগীরের। আপনার মনে আছে আমরা বাড়িতে জি, খাওয়া মনে দাওয়া করে আছে। একটু দই মনে খাচ্ছি, আছে। সামনে ওই আমাদেরই বোন তার ছবিটা বসিয়ে দিয়ে একটা ভুয়া ছবি ছেড়ে দিল ওই ইলিয়াস গং। তো ছেড়ে দিয়ে এক ধরনের আমাদেরকে হ্যারাস করলো। উনি সেগুলোর প্রতিও কোনো ব্যবস্থা নেন নাই। এই যে মানুষ হ্যারাসড হচ্ছে, উনি একটা বক্তৃতাও দেন নাই, বলেন নাই, এগুলিকে উৎসাহ দিয়েছেন। এবং তারপরে যেটা উনি করেছেন, আনিস আলমগীরকে ওনারই ওই সময়ে ওই ভুয়া মামলা দিয়ে কিন্তু গ্রেপ্তার করা হলো এবং তারপরে জামিন হলো। সেই জামিন অগ্রাহ্য করে দুদক থেকে আরেকটা মামলা দেওয়া হলো। এটা জামিন অযোগ্য না হলেও হতো, এটাকে এটার জামিনও তারা দিতে বলতে পারতেন, কিন্তু সেই জামিনটা কন্টেস্ট করে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। এগুলো কিন্তু আমরা বুঝি যে এগুলো কিভাবে হয়। অতএব এই ব্যাপারগুলিকে উনি অ্যালাউ করেছেন। তো যিনি একদিকে আওয়ামী লীগের ভুয়া মামলাকে ভুয়া বলেন, আবার নিজের সময় ভুয়া মামলা হতে দেন, এবং সেই ভুয়া মামলায় সজ্জন ব্যক্তি যাকে তিনি চেনেন জানেন, যার সম্পর্কে তার ধারণা আছে, এদেরকেও বন্দী হতে দেন, তখন আসলে বলতে হবে যে আর্থিক দুর্নীতি না থাকলেও কার্যক্রমের মধ্যে এক ধরনের দুর্নীতিগ্রস্ত অবস্থা তার মন্ত্রণালয়েরও ছিল, তারও ছিল। এবং সাব রেজিস্ট্রারদের বদলি, এটা নিয়ে বিশাল আপত্তি রয়েছে। আমি মনে করি যে সাব রেজিস্ট্রারদেরকে যদি সাধারণ ক্ষমা ঘোষণা করে বলা হয় যে তারা কে কত টাকা ঘুষ দিয়েছিল তার মন্ত্রণালয়ে, তাহলে উনি নিজে না নিলেও ওনার মন্ত্রণালয়ে ঘুষের আদান প্রদান হয়েছে কিনা এটা বের হয়ে আসতো। যেমন আমি অনেক মানুষের কাছে মৌখিকভাবে শুনেছি যে উপদেষ্টারা সৎ থাকলেও তাদের মন্ত্রণালয়ের অন্যান্য ব্যক্তিরা সৎ ছিলেন না এবং তারা ঘুষ খেয়েছেন। যেমন এই অন্তর্বর্তী সরকারের এই স্বাস্থ্য উপদেষ্টা ঘুষের দায়ে তার দুই ব্যক্তিগত ভৃত্য সম সহকারী যাদেরকে নিয়োগ করেছিলেন ক্ষমতার জোরে, এদেরকে সরিয়ে দিতে হয়েছিল। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেক্রেটারিকেও সরাতে হয়েছে, ফয়েজ আহমেদ তাইয়েবের সেক্রেটারিকে সরাতে হয়েছে। অতএব দুর্নীতি হয় নাই এই কথা তো বলতে পারবেন না, উনি নিজে করেন নাই, আমি এটা মানি। ওই যে আমি বললাম বায়াস, আমি মনে করি যে উনি দুর্নীতি করেন নাই। আহ যতক্ষণ পর্যন্ত একেবারে প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি মনে করতেই থাকবো যে উনি কোনো দুর্নীতি করেন নাই। কিন্তু ওনার ওইখানে দুর্নীতি হয়েছে কিনা এইটা কি উনি বলতে পারবেন? যদি উনি বলতে পারেন যে না ওনার মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হয় নাই, অশুভ প্রভাব বিস্তার করা হয় নাই, প্রভাব বিস্তার করে মানুষকে জেল গেটে ধরে নিয়ে আবার ভরে দেওয়া হয় নাই। যেমন আমাদের একজন শিক্ষক ডাক্তার আজিজ, তিনি শত শত পেডিয়াট্রিক সার্জন তৈরি করেছেন। শিক্ষক হিসেবে উনি অত্যন্ত শ্রদ্ধেয় এবং নিজের পয়সায় রাজনীতি করতেন। উনি চাঁদাবাজ না, উনি কখনো আওয়ামী লীগের কাছ থেকে কোনো সুবিধা নেন নাই। উল্টা ওনার জীবনে একটা শখ আর কি, উনি এমপি হবে, জীবনে খুব শখ ছিল স্বাস্থ্যমন্ত্রী হবে। এগুলো আমরা জানি, কারণ শিক্ষক তো আমাদের। তো সেই আজিজ ভাইকে জেল গেট থেকে বের হওয়ার ও, পরে এরশাদ আমলের স্বাস্থ্যমন্ত্রী। না না, উনি এরশাদ আমলে, আমাদের হ্যাঁ, উনি এরশাদ আমলের। উনি এমপি ছিল। উনি এরশাদ আমলের স্বাস্থ্যমন্ত্রী আজিজ সাহেব, এম এ আজিজ। এটা আমি জানি না উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কিনা, কিন্তু আমাদের শিক্ষক না, মনে হয় ওই সময় ওনার ইয়াং থাকার কথা। আজিজ ভাই, উনি আমরা সব আজিজ ভাই ডাকি, সজ্জন ব্যক্তি। উনি জামিন পেয়ে বের হয়ে আসার পরে কোনো মামলা ছাড়া ওনাকে লোকজন মব করে ধরে আবার জেল গেটে নিয়ে বললো, থানায় নিয়ে বললো আটক করতে, এবং তাকে আটক করা হলো এবং তাকে আটক করে ঢুকিয়ে দেওয়া হইলো। এবং আমি নিশ্চিত হয়ে বলতে পারি ওইখানে ঘুষের লেনদেন, টাকার লেনদেন হয়েছে, এবং টাকার লেনদেন করে তাকে বের করে আনার একটা বিষয় হয়েছে। অতএব এই যে টাকার লেনদেন হয়েছে এটা তো হয়েছে, পরিষ্কার হয়েছে, এটা আমি নিজেই বলতে পারি। এবং আপনি আজিজ সাহেবকে যদি এখন যোগাযোগ করেন, ওনার পরিবার বলতে পারবে যে ওনার এখানে টাকার লেনদেন হয়েছে কিনা।
তো এই যে চাঁদাবাজির মতো জেল গেটের বাইরে কোনো মামলা ছাড়া ধরে নিয়ে আবার ঢুকিয়ে দিয়ে টাকার জি লেনদেন, মাইক্রোবাস কেড়ে নেওয়া, মানে মাইক্রোবাস মানে ওই যে এই যে ভ্যান যেগুলি আছে, যেগুলিতে এখন জি ধনী মানুষেরা চড়ে, সার্জিস হাসনাত এরা যে ভ্যানগুলিতে চড়ে, এরকম ভ্যান ওনার ছিল নিজের পয়সায় কিনা, সেটার এখন ঠিকানা কি কার কাছে আছে খুঁজেন, তাহলে বেরিয়ে আসবে। অতএব দুর্নীতি হয় নাই এই কথা বলতে পারবেন না। যে দুর্নীতি যে হয়েছে এটা তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে, ছিলাম 14, হয়েছি 13, তার মানে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। অতএব ওনার মন্ত্রণালয়ে না হলেও অন্যান্য মন্ত্রণালয়ে হয়েছে। আইনমন্ত্রী হিসেবে সেই সব মন্ত্রণালয়ের দুর্নীতি প্রতিরোধ করার একটা দায়িত্ব তো ওনার ছিল। উনি তো ওনার কোনো উপদেষ্টা মন্ডলীকে কাউকে বলেন নাই যে আপনার এলাকায় দুর্নীতি হয় বন্ধ করেন, এটা তো ওনার বলা দরকার ছিল। অতএব আমি মনে করি আমার ভাই হিসেবে উনি দুর্নীতি করেন নাই, কিন্তু উনি দুর্নীতিতে বাধা দিতে পারেন নাই, এবং ওনার মন্ত্রণালয়ের বহু অন্যায় সিদ্ধান্তকে উনি সমর্থন জি করেছেন। যে আমি এখন শেষ প্রশ্নটাতে আসছি। আমরা আজকে দেখলাম যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন যে চাঁদাবাজ, অস্ত্রধারী, সন্ত্রাসীদের তালিকা করা হবে এবং বিশেষ অভিযানের মাধ্যমে তাদেরকে আটক করা হবে। তো আমরা এরকম ঘোষণা কিন্তু এর আগে বহুবার বহু সরকারের আমলে শুনেছি। আমরা হাসিনা সরকারের আমলে দেখেছি ওনারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স করে বৌদিকে এমপি বানান, বৌদির ওয়াইফকে এমপি বানান। বদি জামিন পেয়ে গেছে, আপনি লক্ষ্য করেছেন? আনিস আলমগীর জামিন পায় না, বদি জামিন পেয়ে গেছে। বৌদি জামিন পেয়ে গেছে। হ্যাঁ, সেগুলি বলছি। তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা, এই ঘোষণা, এই নতুন সরকারের এই ঘোষণার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী হতে পারছেন? আমি আশাবাদী না। কারণ সব সরকার এটা এসে বলে কি করে জানেন? বিরোধীদেরকে মামলা দিয়ে ঢুকানোর জন্য এই অভিযান চালায়। আমি আশাবাদী হব তখন যদি আমি দেখি, উনি আমার খুব প্রিয় মানুষ, সালাউদ্দিন ভাই আমার খুবই প্রিয়। সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমি যেটা প্রত্যাশা করি সেটা বলতে পারি, যে ওই আন্দোলন বা এই সংগ্রামের কথা বিবেচনায় রেখে উনি যেটা করতে পারেন, ওনার নিজের সংগ্রামী জীবনের কথা বিবেচনায় রেখে পরিবর্তনটা আনতে পারেন। সত্যি সত্যি যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, মাদক বিরোধী মানে মাদক ব্যবসায়ী, এদেরকে উনি আহ ধরে আনার জন্য এটাকে যদি ব্যবহার করতে পারেন, তাহলে সরকারেরও সুনাম বাড়বে, ওনার সুনাম বাড়বে, এবং আমরা আশাবাদী হতে পারবো। যতক্ষণ পর্যন্ত অভিযান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এটাই বিশ্বাস করবো যে সরকার, অতীতের সরকারগুলি যা করেছে এই সরকারও সেটাই হয়তো করতে যাচ্ছে। এটা কাজের মধ্যে দিয়ে এটা ভুল প্রমাণ করতে হবে। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অ্যাকাউন্ট নিয়ে আমি বলি, সে একটা অ্যাকাউন্টের হিসাব দিয়েছে যেখানে 85 লাখ টাকা লেনদেন হয়েছে। উপদেষ্টাদের বেতন কত আমি জানি না, তার আয়ের উৎস কি সেটাও আমি জানি না। 85 লাখ টাকা লেনদেন হওয়া মানে এটা আসলে বেশ বড় একটা লেনদেন। জমা হয়েছে 85 লাখ, উত্তোলন হয়েছে কত লাখ, রয়েছে 9 লাখ, এরকম একটা হিসাব উনি দিয়েছেন। 85 লক্ষ টাকা 18 মাসে যদি ঢুকতে হয় একটা অ্যাকাউন্টে, এবং অ্যাকাউন্টটার খোলার তারিখ দেখলে আপনি দেখবেন একটু পরেই খোলা হয়েছে, ওই অ্যাকাউন্টটার বয়স আসলে কম, 18 মাস না। যদি তাই হয়ে থাকে তাহলে একটা, বা হয়তো 2 বছরই ধরে, 2 বছরে 85 লাখ টাকা একটা অ্যাকাউন্টে ঢুকা মানে প্রতি বছর অন্তত 42,50,50,হাজার টাকা করে ঢুকা। 42,50,000 টাকা প্রতি বছর ঢুকতে গেলে 12 মাসে অন্তত 3.5 লক্ষ টাকার বেশি আয় করতে হবে প্রতি মাসে। উপদেষ্টাদের বেতন ভাতা কি 3.5 লক্ষ টাকা? ওনাকে তাহলে এটা বলতে হবে যদি এই হয়, 85 লাখ টাকা করতে যদি এসেছে। হয়, তো উনি কি উনি পুরো টাকাটা রেখেছেন? যদি পুরো টাকা না, উনি রেখে থাকেন তাহলে না, ওয়েস্ট ওনার ওনার ইন্ডিজের টাকা মাধ্যমে হয়তো খাইতেন অ্যাকাউন্টে কি? গিয়েছে, ওনার টাকা হয়তো অ্যাকাউন্টে গিয়েছে, উনি তো তুলে না নিয়েছেন, না, খরচ করে ফেলেছেন। আমার কথা হলো যদি উনি পুরো বেতনের টাকাটা ওখানে ঢুকিয়ে থাকেন তাহলে উনি ওয়েস্ট ইন্ডিজে যে নিয়মিত খাইতেন না, ওইটা তো সেই তুলে টাকাটা খরচ কোথায় করেছে। আছে? না, তুলে খরচ করেছে, 73 লাখ টাকা খরচ করেছে। আচ্ছা, ওটা 85 লাখ দিয়ে খরচ। ঢুকেছে, 73 লাখ তুলে নিয়েছে। কিন্তু আমার প্রশ্নটা আচ্ছা, অন্যখানে, প্রতি মাসে 3.5 লক্ষ টাকা আয় করার মতো কোনো কাজ কি উনি করেছিলেন কিনা, বা এই টাকাটা তাহলে কোত্থেকে এলো, এটাও ওনাকে বলতে হবে। শুধু হিসাব দিয়ে দিলে হবে না, এটা বলতে হবে। কারণ আনিস আলমগীরকে যে মামলাটা আটক করা হয়েছে এটা হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত টাকা। জি তো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে এটার ব্যাখ্যা দিতে হবে। তো ব্যাখ্যাটা ওনার দেওয়া উচিত। ওনার এটা কি জ্ঞাত আয় থেকে এসেছে, নাকি 85 লক্ষ টাকা কি অন্য কোনোখান থেকে এসেছে, কোত্থেকে এসেছে, এটা বলতে হবে। কারণ উপদেষ্টাদের বেতন তো সম্ভবত 2 লক্ষ টাকার বেশি না, সব না, মিলালেও। আমি যতদূর জানি 1 লক্ষ টাকার মতো। উপদেষ্টাদের বেতন, মন্ত্রী পদমর্যাদার বেতন 1,07,000 টাকার মতো, 6-7 হাজার হ্যাঁ, টাকার মতো। হ্যাঁ, আর বাকি যেটা পান ওটা তো আর টাকা পান না, ওটা তো বাসা টাসা, গাড়ি, সুবিধা, ওটা সুবিধা। তো ক্যাশ না, ওটা সুবিধা। হ্যাঁ, রাইট। সুবিধা। তাহলে সেই হিসেবে উপদেষ্টা হিসেবে উনি 24 মাসে পাওয়ার কথা 24 লক্ষ টাকার কিছু বেশি, ধরেন 30 লক্ষ টাকা। কিন্তু ওনার এখানে তো 85 লক্ষ টাকা এসেছে, জমা হয়েছে 85 লক্ষ টাকা। তাহলে ওনার বলতে হবে বাকি টাকা কোথেকে এসেছে। আমি মনে করি না, আমি ওনাকেও দুর্নীতিগ্রস্ত মনে করি না। আমি কিন্তু কাউকে দুর্নীতিগ্রস্ত মনে করি না মাসুদ ভাই। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যখন অভিযোগ আসবে এটা কার বিরুদ্ধে আসে।
আসে যে রাইট। এরকম পাবলিক অফিস মেনটেন করে। আমার আপনার তো এই দায় নাই, আমরা তো পাবলিকের টাকা নিয়ে নাড়াচাড়া করি না। কিন্তু যখন আপনি বা আপনি বা যে কেউ পাবলিক অফিসের টাকা ধরবে, তখন কিন্তু তাকে এই হিসাবটা দিতে হবে। এটাই হচ্ছে সংস্কারের কথা, যেটা ওনারা বলেছেন। এই এই ইউনূস সাহেবের যে সরকার বারবার বলেছেন না যে এটাই সংস্কার, হিসাব দিতে হবে। নিজেরা অবশ্য দেয় নাই, আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই। নিজেরা খুবই একটা দায় সারা বাজে ধরনের একটা হিসাব দিয়েছেন। এই হিসাব উনি বুঝে আর আল্লাহ বুঝেন, আর কেউ বুঝে না। তো আমি শেষ করব, শেষ করার আগে একটা ছোট্ট ঘটনার কথা আপনাকে একটু স্মরণ করে দিচ্ছি। যদি আপনি শুনে থাকেন, জেনে থাকেন, তাহলে একটা মন্তব্য করুন। সেই ঘটনাটা হলো, দুদিন আগে আমরা দেখেছিলাম যে গুলশানের এদিকে, গুলশানের যিনি পুলিশের ডিসি ছিলেন, উনি বিভিন্ন গাড়িগুলির কাগজপত্র চেক করছিলেন। এক ভদ্রলোকের গাড়িতে কাগজ ছিল না। তখন উনি একজনকে ফোনটা ধরিয়ে দিলেন। ফোনের অপর প্রান্ত থেকে একজন বললেন যে আপনার নাম কি বলেন, আপনাকে আমি দেখে নেব, অমুক করবো তমুক করবো। এবং আপনার তার দেখা গেল তার ওই হুমকি টেলিফোনের, সেই হুমকির পরের দিনই ওই ডিসি সাহেব ওখান থেকে বদলি হয়ে গেলেন। তো এই যে যিনি দেখে নিবেন বললেন, তার ব্যাচ নাম্বার জানতে চাইলেন, এবং তারপরে তিনি যে, হয় কাকতালীয় হতে পারে আমি জানি না, কিন্তু ওই ডিসি বদলিও হয়ে গেলেন। এই বিষয়টা আপনার কাছে আসলে কেমন লেগেছে? আমি সম্ভবত এই ভদ্রলোককে দিয়ে একবার নিজেও আটক হয়েছিলাম। মানে উনি আমার গাড়ি কোথায় পার্ক করেছে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন, এবং আমার মনে আছে সম্ভবত ওনার ব্যাজে এই নামটা লেখা ছিল, আমি দেখেছিলাম। আমি কিন্তু ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি আসলে অল্প সময়ের জন্য গাড়িটা এখানে রেখেছি। উনি সেটা বুঝতে পেরেছিলেন যে আসলে আমি পার্কিং করি নাই, এবং তারপরে আমাকে যেতে দিয়েছিলেন। আহ উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে কেন আমার গাড়িটা এখানে পার্ক করা, বা আমি কেন থামিয়েছি। তো যতদূর মনে হয় এই ভদ্রলোকের সাথে আমার একবার দেখা হয়েছে। আমি ভিডিওটা দেখেছি, ভিডিওটা দেখে আমি খুব দুঃখিত হয়েছে এই কারণে যে কেউ যদি গাড়ি আটক করে এবং সে যদি আইনগতভাবে সত্যি ভুল করে থাকে, তাহলে সে রিকোয়েস্ট করতে পারে, সে তার কারণটা ব্যাখ্যা করতে পারে, কিন্তু সে এই ধমক দিতে পারে না যে আপনার নাম কি, আমি আপনাকে দেখে নেব। কারণ এটা তো আইনের শাসন হলো না। আমাদের মাননীয় Right. প্রধানমন্ত্রী বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। তার হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তিনিও অঙ্গীকারাবদ্ধ যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তাহলে আইন প্রযুক্ত করার জন্য যদি কোনো ব্যক্তি কাজ করেন এবং তাকে এইভাবে ফোনে ধমক দিয়ে এই নাম, ব্যাজ নাম্বার এসব জিজ্ঞেস করে, তারপর যদি পরের দিনই তিনি ট্রান্সফার হন, তাহলে কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠবে, এবং সেই প্রশ্নটা উঠেছে। এবং এই প্রশ্নের আসলে যথাযথ ব্যাখ্যা দেওয়া সম্ভব না। কারণ কেন তিনি পরের দিনে ওইখান থেকে সরে যাবেন, কি কারণে? এর আরো 7 দিন পরে সরতে পারতেন। আর যে ভদ্রলোক কথা বলেছিলেন তার সাথে ফোনে, তার পরিচয়টা কিন্তু গোপনই থেকে গেল। আমাদের বরং জানা উচিত কারা এই ব্যক্তি যারা ফোনে এইভাবে মানুষজনকে, আহ, পুলিশকে জিজ্ঞেস করে যে আপনার নাম কি, ব্যাজ নাম্বার কি। এইখানে কিন্তু আমি যতদূর বুঝি যে ওইখানেও এক ধরনের ঔচিত্য বোধের অভাব ছিল। এইভাবে কথা বললে পুলিশকে মানুষ কেন সম্মান করবে? সাধারণ মানুষ কেন পুলিশকে গুরুত্ব দিবে? পুলিশকে তার হৃত মনোবল ফিরিয়ে দেওয়া, পুলিশকে তার কাজ স্বাধীনভাবে করতে দেওয়া, পুলিশের কাজে হস্তক্ষেপ না করা, এগুলাই তো আমরা আশা করছি আহ, তারেক রহমানের নতুন সরকারের কাছে। কারণ তিনি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি নিজে সেগুলো করে দেখাচ্ছেন। একজন প্রধানমন্ত্রী বড় চেয়ার সরিয়ে ছোট চেয়ার আনেন, উনি অন্যকে চেয়ার নিজের হাতে এগিয়ে দেন। একজন আলেমকে আমি দেখলাম উনি চেয়ারটা এগিয়ে দিচ্ছেন। আর সেইখানে রাস্তায় দাঁড়িয়ে কোন একজন ক্ষমতাবান ব্যক্তি পুলিশের নাম, ব্যাজ নাম্বার জিজ্ঞেস করার পরের দিন সে ট্রান্সফার হয়ে যায়। এই ট্রান্সফারের বিষয়টা তো একেবারেই আমি মনে করি না যে ঠিক। যদি ওই মামলাটি প্রত্যাহার করাতে হয়, অথবা যদি আহ, তাকে ছেড়ে দিতে হয়, সেইটা তো এত ক্ষমতাবান লোক, উনি এটা করাতেই পারেন। কিন্তু এই ভদ্রলোক তো আরো বহু লোককে, যাদেরকে উনি চিনে না, মানে এই ফোনকারী ব্যক্তি, ওনার সাথে তো সবার পরিচয় নাই, যেমন আমার নাই, আপনার নাই। তাহলে আমরা যদি আইন ভঙ্গ করি তখন তো উনি ফোন করবে না, তাহলে আমাদেরকে এই ডিসি সাহেব তো ধরতে পারে, তাই না? উনি তো এই তার লোকটাকেও। মানে আপনি বলতে চাচ্ছেন যে, যে ভদ্রলোক ফোনের অপর প্রান্ত থেকে দেখে নেওয়ার হুমকি দিলেন, তাকে দেখার আপনার খুব ইচ্ছা? আমার খুব ইচ্ছা, কারণ আমি তো ওনার বন্ধু না, তাহলে আমি ওনার ফোন করব কোনোদিন, বলবো। কারণ আর সাধারণ লোকেরা যখন এই রৌনক সাহেবকে দিয়ে, রৌনকই মনে হয় নাম ছিল, রৌনক সাহেবকে দিয়ে শাস্তি পেয়েছেন, শুধু এই লোকটাকে চিনে না বলে তারা শাস্তি পাবেন। আর আরে, এই আরেকটা লোক তাকে চিনে দেখে রৌনক সাহেবই ট্রান্সফার হয়ে যাবেন, তাই না? তো এটা কেন হবে? এই জন্য আমি এই লোকটাকে দেখতে চাই। উনি এত ক্ষমতাবান, উনি মাননীয় প্রধানমন্ত্রীর যে আইনের শাসন সেটা প্রতিষ্ঠা করার জন্য এত গুরুত্ব দিয়ে উনি কাজটা করছেন। আইনের শাসন প্রতিষ্ঠা, আইনকে নিজের হাতে তুলে নিয়েছেন একদম, নিয়ে উনি আইনটা প্রতিষ্ঠা করেছেন। তো এই লোকটাকে আমার খুব দেখতে ইচ্ছা করে। আইনে নিজের হাতেও না, শুধু নিজের ফোনে তুলে নিয়েছেন, নিজের কণ্ঠে তুলে নিয়েছেন। তো এই যে ফোন একজন, পেয়েছেন?
হ্যাঁ, এবং পেরেছেন। এবং পেরেছেন, আমরা ধরে নিচ্ছি পেরেছেন, সফল। ধরে নিচ্ছি পেরেছেন। তো এই ভদ্রলোককে আমার খুবই দেখার ইচ্ছা। আমি তাকে শ্রদ্ধা জানাতে চাই যে উনি নিজের হাতে আইন, নিজের ফোনে আইন, নিজের কণ্ঠে আইনকে তুলে নিয়ে উনি যে আইনকে এত চমৎকার ভাবে মানে প্রতিষ্ঠা করছেন, আমি ওনাকে দেখার আমার খুব ইচ্ছা আছে। আমার কিন্তু ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমি শুধু একবার দেখতে চাই। কারণ এমন মানুষদেরকে তো আমাদের দেখতে হবে, এমন মানুষদেরকে তো আমাদের সম্মান শ্রদ্ধা করতে হবে, তাই না? পুলিশের আবার পুলিশের কি সম্মান বুঝেন না? এদেরকে তো আমার সম্মান করতে অনেক হবে, যারা ধন্যবাদ। কিনা পুলিশকেও অনেক ধন্যবাদ সোজা আব্দুল করে নূর দিতে তুষার। পারেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আব্দুল নূর তুষারের কিন্তু কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। উনি সবাইকে ছাড় দিচ্ছেন, সবাইকে শ্রদ্ধা করছেন এবং সবাইকে এক নজর দেখতে চাচ্ছেন। আমার ধারণা মানুষ সবসময় তার সব মনের ইচ্ছা পূরণ হয় না, জীবনটাই এরকম। এবং আমার ধারণা এই ইচ্ছা মানে পূরণ হবে না হয়তোবা, এবং এই মানে পূরণ না হওয়া ইচ্ছা নিয়ে সেই নির্বাচনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে 12 তারিখে, এবং সেদিনই অনেক কিছু হবে। সেদিন স্পিকার নির্বাচিত হবেন, ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন, এবং সেদিন প্রেসিডেন্ট প্রথমে একটা ভাষণ দিবেন। এবং এই প্রেসিডেন্টের এই ভাষণ দেওয়াটা কিন্তু একটা ওনার সাংবিধানিক দায়িত্ব। আপনি যদি আমাদের যে সংবিধান এখনো আছে, এবং সেই সংবিধানের আলোকেই কিন্তু সব কিছু হচ্ছে, এবং সেই সংবিধানের 73-এর 2 যে অনুচ্ছেদ আছে, সেখানে বলা হয়েছে সংসদ সদস্যদের প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রত্যেক বৎসর প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করিবেন। এটা হলো নিয়ম, একদম সংবিধানে বলা হয়েছে, এর বাইরে আপনি যেতে পারবেন না। তো 12 তারিখে যে অধিবেশনটা বসবে, সেই অধিবেশনের শুরুতে প্রেসিডেন্ট একটা ভাষণ দেবেন। এই প্রেসিডেন্টের ভাষণ নিয়ে নানা ধরনের আপত্তি উঠছে। এরই মধ্যে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে এই প্রেসিডেন্টের ভাষণ তারা চায় না। তারা বলেছে প্রেসিডেন্ট ভাষণ দিতে পারবে না, কারণ এই প্রেসিডেন্ট শেখ হাসিনার উচ্ছিষ্টভোগী, অমুক তমুক অনেক কিছু, এবং তার কোনো ব্যক্তিত্ব নাই, সেই স্বৈরাচারের দোসর ছিল, এগুলো অনেক কথা বলা হচ্ছে। আবার পাশাপাশি একজন আইনজীবী, যদিও উনি আইনজীবী, বাট উনি জামাতের লোক আর কি, জামাতের আইনজীবী বলতে পারেন আপনি, কারণ উনি জামাত করেন, জামাতের পক্ষে ভোট চান, নানা রকম ঘটনা ওনার আছে। মিস্টার শাহরিয়ার কবির, তিনি প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছেন যে যেন ওই প্রেসিডেন্টকে দিয়ে ভাষণটা দেওয়ানো না হয়। কিন্তু কোশ্চেনটা হলো, প্রেসিডেন্ট ভাষণ যদি না দেন তাহলে সেটা ঠিক হবে কিনা, অথবা প্রেসিডেন্ট ভাষণ দিতে পারবেন না, একথা প্রেসিডেন্টকে কে বলতে পারবে, কেন বলবে, বলাটা সংবিধান সম্মত হবে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আছে। আমি এটা নিয়ে একটু আলাপ করব আজকে। আমি আপনাদেরকে আগেই বলেছি যে প্রেসিডেন্টের যে দায়িত্বের কথা আমি বললাম, প্রেসিডেন্ট সংবিধান বলেছে যে প্রেসিডেন্ট নতুন সংসদ নির্বাচনের পর প্রথম যে অধিবেশন হবে, এবং এছাড়া প্রতি বছর প্রথম যে অধিবেশনটা হবে, সেই অধিবেশনে প্রেসিডেন্ট ভাষণ দেবেন। এখন শাহাবুদ্দিন আহমেদকে আপনি পছন্দ করেন না, নাও করতে পারেন, আপনাকে সবাইকে পছন্দ করতে হবে এমন তো কোনো প্রতিজ্ঞা নেই, তাই না? কিন্তু পছন্দ না করলেও আপনি তো অন্য কাউকে প্রেসিডেন্ট বলতে পারবেন না। প্রেসিডেন্ট তো উনি, শাহাবুদ্দিন আহমেদই প্রেসিডেন্ট, এটা আপনাকে মানতে হবে ভাই। প্রেসিডেন্ট কিন্তু ব্যক্তি না, প্রেসিডেন্ট একটা প্রতিষ্ঠান, প্রেসিডেন্ট একটা পদ, সেই পদের লোকটা ওখানে বসে আছেন, এবং ওই পদটাকে আপনি অসম্মান করতে পারবেন না। এই দেশের নিয়ম কানুন, আইন, সংবিধান সব কিছু মিলিয়ে প্রেসিডেন্টকে দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসাবে অধিষ্ঠিত করেছে, স্বীকৃতি দিয়েছে। তো তাকে আপনি অপছন্দ করতে পারেন, কোনো সমস্যা, এটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু সেটাকে কি আপনি প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে আসতে পারবেন? পারবেন না। আরেকটা কথা, নাহিদ ইসলাম সাহেব মাঝখানে একবার বলেছিলেন যে প্রেসিডেন্টকে অভিশংসন করা হোক, মানে ইমপিচমেন্ট করা হোক। দেখেন, প্রেসিডেন্টকে কিভাবে ইমপিচমেন্ট করা যায় তারও কিছু নিয়মকানুন আছে। সেই নিয়মকানুনগুলো কি সেটা একটু জানা দরকার। সেই নিয়মকানুনটা হলো গিয়ে, প্রথমে প্রেসিডেন্টের বিরুদ্ধে একটা অভিযোগ তুলতে হবে, এবং সেই অভিযোগগুলো সুনির্দিষ্ট হতে হবে। ওনার যদি কোনো নৈতিকতা স্খলন ঘটে, ওনার যদি মস্তিষ্ক বিকৃত হয়, এ ধরনের কিছু ঘটনা আছে
যেগুলোর মাধ্যমে উনি আর প্রেসিডেন্ট থাকার যোগ্য নয় বলে যদি সংসদ মনে করে, তাহলে সেই সংসদে ওনাকে অপসারণের জন্য একটা বিল উঠবে এবং সেই বিলে 2/3 সংসদ সদস্য যদি ভোট দেন যে উনি প্রেসিডেন্ট থাকতে পারবেন না, তাহলে উনি প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হবেন। এই হলো প্রেসিডেন্টকে ইমপিচ করার নিয়ম। নাহিদ ইসলাম আবদার করেছেন যে প্রেসিডেন্টকে ইমপিচ করতে হবে। তো নাহিদ ইসলাম যে দলের নেতা, সেই দলের মোট সদস্য হলো 6 জন এবং উনি যে জোটের নেতা, সেই জোটের সঙ্গে তাদের সবগুলো মিলিয়ে সংসদ সদস্য হলো 77 জন। তো 300 সংসদের যে মানে আপনার অধিবেশন, সেখানে তো প্রেসিডেন্টকে ইমপিচ করতে হলে 200-র বেশি ভোট লাগবে। তা আপনারা তো 77 ভোটের মালিক, অথবা আপনি 6 ভোটের মালিক, তো আপনি ইমপিচ কীভাবে করবেন? করেন না, আপত্তি তো নাই, পারলে করেন, কিন্তু তার আগে আপনাকে তো ওনার নৈতিক স্খলনজনিত একটা অভিযোগ তুলতে হবে। সেটা কি? বিষয়টা হলো যে গত 2024-এর 5ই আগস্টে যখন হাসিনা সরকারের পতন হলো, পতন হওয়ার পর থেকে দেশ চলেছে ইচ্ছা স্বাধীন মতো। যিনি ক্ষমতাধর, উনি যা ইচ্ছা করেছেন তাই হয়েছে। সেটা সংবিধানে আছে কি নাই সেটার কোনো তোয়াক্কা হয় নাই। কেউ বলতে পারবে না এটা সংবিধান আছে কি না, এই প্রশ্ন কেউ করছে। এই প্রশ্নগুলো কেউ উচ্চারণ করলেও সেগুলো কোনো গুরুত্ব পেত না। ইউনূস সাহেব যা মনে করতেন তাই হতো। ইউনূস সাহেবের সঙ্গে যারা ক্যাবিনেটে ছিলেন তারা যা মনে করতেন তাই হতো। সংবিধান মানলাম না, কোনো সমস্যা নাই। এই নাহিদ ইসলামকে বলতে শুনেছি আমি, সংসদ, উনি একসময় উপদেষ্টা ছিলেন, উনি বলেছেন যে উনি বঙ্গবন্ধুকে জাতির পিতা মানেন না। যখন উনি কথাটা বলছেন, তখনও পর্যন্ত কিন্তু সংবিধানে লেখা ছিল যে বঙ্গবন্ধু জাতির পিতা। যে সংবিধানকে মেনে আপনি শপথ নিয়েছেন, যে সংবিধানকে সমুন্নত রাখার প্রতিজ্ঞা করে আপনি শপথ নিয়েছেন, সেই সংবিধানে বলা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলো আমাদের জাতির পিতা। আর উনি সেই ক্যাবিনেটের উপদেষ্টা বলেন উনি সংবিধান জাতির পিতা মানেন না বলেছেন। তার মানে ওনাদের কাছে সংবিধানের কোনো মূল্য ছিল না। সেই সরকার চলে গেছে, ওনাদের সরকার প্রধান ছিল, কে আটকাবে, কে বলবে, কে প্রতিবাদ করবে, কোনো কিছু তো ছিল না। কিন্তু ওনারা ভুলে গেছেন ডক্টর ইউনূস সাহেব এখন আর ক্ষমতায় নাই। এখন যারা ক্ষমতায় আছেন, মানে বিএনপি সরকার যা কিছু করছেন সংবিধান মেনেই করছেন। এবং এই সংবিধানে যে যে বিষয়গুলো ওনাদের ভালো লাগে না অথবা নাও লাগতে পারে, সেগুলি ওনারা মানছেন এবং হয়তো সংসদ শুরু হওয়ার পর তাদের অপছন্দের বিষয়গুলো তারা হয়তো সংবিধান থেকে সরিয়ে দেবেন। আপনারাও দেন সেই মানে উদ্যোগে আপনারাও সামিল হন, কোনো আপত্তি তো নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি সরিয়ে দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে সংবিধান মানতে হবে। কারণ যদি আপনি আজকের সংবিধান না মানেন, এই না মানার অভিযোগটা কিন্তু আপনার বিরুদ্ধে রয়ে যাবে। সংবিধান পরিবর্তন হলেও এখন যে আপনি সংবিধান লঙ্ঘন করছেন, এর জন্য কিন্তু আপনাকে আইনের আওতায় আনা যাবে। সংবিধান লঙ্ঘনের সাজা আপনাকে পেতে হতে পারে যদি কেউ চ্যালেঞ্জ করে আপনাকে। এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। আপনারা এখন একটা দল করেছেন, ওই দলের 6 জন এমপি আছে, কাজে আপনাদের কথা বলতে হবে খুব ঠান্ডা মাথায়, চিন্তা ভাবনা করি। আপনি সংসদ সদস্য হয়েছেন, কাজে ধরাকে সরাজ্ঞান করার কোনো সুযোগ তো আপনার নাই। আপনি যেগুলো অপছন্দ করেন, সংসদে যে সেই অপছন্দের বিষয়গুলো সংবিধান থেকে সরিয়ে দেন, কোনো প্রবলেম তো নাই। কিন্তু সরানোর আগ পর্যন্ত আপনাকে মানতে হবে। এটাই সারা দুনিয়ার নিয়ম। নতুন করে আপনারা 18 মাস নতুন করে তৈরি করেছিলেন, নতুন করে গাইড জুড়ে পালন করেছিলেন। আপনাদের মনে রাখতে হবে যে 18 মাসের পরে আরও একটা মাস পার হয়ে গেছে। ডক্টর ইউনূসের ক্ষমতাচ্যুতির পরে প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। এখন আর ওই আগের মতো করে ভাব নিলে চলবে না রে ভাই, এই নিয়ম মানতে হবে। এখন এই যে বিষয়গুলো, এগুলি কিভাবে সমাধান হবে? দাবি করা হচ্ছে জামাতের পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে যে তাদেরকে ওই সংবিধান সংস্কার পরিষদ যেটা করা হয়েছিল, সেই সংবিধান সংস্কার পরিষদে আগে সংবিধান সংস্কার করবে, জুলাই সনদ পাশ করবে, তারপরে তারা সংসদে বসবে। এই যে আবদারটা, এটা বাস্তবে কোনো পাবে না, গুরুত্ব পাবে না।
আপনাদের মনে রাখতে হবে বিএনপি কিন্তু তার 212 জন সংসদ সদস্য নিয়ে এবং একজন সংসদ সদস্য স্বতন্ত্র রুমিন ফারহানা, বেঁচে রুমিন ফারহানা, এরা কেউ কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন নাই। কাজেই সংসদ শুরু হওয়ার আগেই সংবিধান সংশোধনের কোনো সুযোগ আর নাই। আপনাকে সংসদে যেয়ে তারপর আপনাকে সংবিধান সংশোধনের কথা ভাবতে হবে এবং এটাই স্বাভাবিক। আপনারা যেটা গায়ের জোর করছেন, এবং এরই মধ্যে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে জামাত ইসলামকে বলা হয়েছে যে আপনাদের এখান থেকে একজন এমপির নাম দেন যাকে আমরা ডেপুটি স্পিকার বানাতে পারি। জামাত এখানে শর্ত দিয়েছে আগে জুলাই সনদ পুরোটা মানতে হবে, এই পুরোটা একটা প্যাকেজ, ওই প্যাকেজ না মানলে আমরা ডেপুটি স্পিকার নাম দিব না। তো এই আবদার তো হবে না, প্যাকেজ আগে কীভাবে মানবে? তারা তো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেই নাই, তাহলে আগে আপনি কীভাবে প্যাকেজ বাস্তবায়ন করবেন? এই প্যাকেজ বাস্তবায়নের এখন একমাত্র পদ্ধতি হলো সংবিধান জাতীয় সংসদের যাত্রা শুরু হওয়ার পর সেই সংসদে এই জুলাই সনদকে উত্থাপন করা হবে একটা একটা করে, এবং ওই একটা একটা করে উত্থাপন করলে পরে একটা একটা করে ধারা, একটা একটা করে প্রস্তাব, তারপরে সংবিধানের ওই সংস্কারটা করা হবে কি হবে না তা নিয়ে সংসদ সদস্যরা আলাপ আলোচনা করবেন, এবং সেই আলাপ আলোচনার পর যদি তারা মনে করে এটা করা উচিত তখন তারা সংবিধান সংশোধন করবেন। এটাই হতে হবে পদ্ধতি, এর বাইরে আর কোনো পদ্ধতি নাই। যদিও আমি নিজে মনে করি যদি জামাত বলেছে যে তারা ওই প্যাকেজটা পাস না হলে পরে তারা ডেপুটি স্পিকার হিসেবে কাউকে নাম দেবে না, আমার মনে হয় এটাও তারা শেষ পর্যন্ত এই দাবিতে অটল থাকবে না, অবিচল থাকবে না, তারা নিশ্চয়ই নাম দিবে। কারণ নাম না দিলে পরে তবে ডেপুটি স্পিকারটা হারাবে। এমনিতে জামাতের কিন্তু একজন জামাত তো এরই মধ্যে বিরোধী দল হিসেবে আছে, কাজে জামাতের যিনি দলনেতা ডক্টর শফিকুর রহমান উনি তো মন্ত্রীর মর্যাদা পাবেন। আবার যদি তারা একটা ডেপুটি স্পিকার পায়, ডেপুটি স্পিকারও কিন্তু ইকুইভ্যালেন্ট টু মিনিস্টার, উনিও মন্ত্রীর মর্যাদা পাবেন। কাজে জামাত দুটো মন্ত্রীর মর্যাদা পদ তারা হারাতে চাইবে, এটা আমার কাছে মনে হয় না। জামাত অত বড় আন্দোলনকারী দল না, জামাত বরং সংসদীয় দল হিসেবে বেশ ভালো করবে বলে আমার ধারণা, এবং যে কারণে তারা এটা মেনে নেবে। তারপরে এখন বার্গেনিং চলবে আগামী কয়েকদিন, কিন্তু সেই বার্গেনিং হয়তো সমাধান হবে। কাজে আমার মনে হয় ডেপুটি স্পিকারের ব্যাপারটা সমাধান হবে, কিন্তু প্রেসিডেন্টের যে দাবিটা, প্রেসিডেন্টকে বক্তৃতা দিতে দিবে না অথবা তারা ওয়াকআউট হয়তো করতে পারে, আমার জানি না, কিন্তু সেটাও আমি মনে করি প্রেসিডেন্টকে বক্তৃতা দিতে দেওয়া উচিত, খুবই উচিত। কারণ তা না হলে ওই সংসদের যে সৌন্দর্যটা, সংবিধানের যে সৌন্দর্যটা, এই দুটোই কিন্তু ভুলণ্ঠিত হয়। আমি জানি না এই সমস্যার সমাধান অথবা এই বিরোধের সমাধান কি রাজনৈতিকভাবে হবে নাকি আলোচনা, অথবা 2014, 18, 24 এখানে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তো সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনি 2013 সনের বা 14 সনের নির্বাচন ধরেন, প্রথম জেনারেশনের ইঞ্জিনিয়ারিং, 18তে দ্বিতীয় জেনারেশনের ইঞ্জিনিয়ারিং, আর 24 হলো তৃতীয় জেনারেশনের ইঞ্জিনিয়ারিং, থার্ড জেনারেশন। তাহলে কি 2026-এ কি হলো? সেই চতুর্থ জেনারেশন, ফোর্থ জেনারেশনের ইঞ্জিনিয়ারিং, এরকম কিছু হলো? আমরা যারা বিভিন্ন সময়টিতে এই নির্বাচনী আশঙ্কা ব্যক্ত করছিলাম, আমরা সবাই বলাবলি করছিলাম যে বর্তমান সরকারের যে স্ট্যাবিলিটি, বর্তমান সরকারের যে সক্ষমতা, তাতে করে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠান করানো বলতে গেলে অসাধ্য একটা বিষয়। তো সেই দিক থেকে আমাদের যে প্রেডিকশন, সেই প্রেডিকশনটা মিথ্যা প্রমাণিত হয়েছে। নির্বাচন হয়েছে এবং এ যাবৎকালে নির্বাচনের সবচেয়ে কম ক্ষয়ক্ষতি হয়েছে, জখম হয়েছে, এবং দৃশ্যত এটা ছিল ছিমছাম শান্তিপূর্ণ। 1 2 নম্বর হলো যে আমরা ভোটার উপস্থিতি কম ধরেছিলাম, বলেছিলাম যে না, এখানে যেহেতু আওয়ামী লীগ নেই ভোটাররা আসবে না, কিন্তু বাস্তবে দেখা গেল ভোটার এসেছে এবং বিচ্ছিন্নভাবে ভোটার এসেছে। কোনো এলাকাতে খুব বেশি ভোটার এসেছে, আবার কোনো এলাকাতে একেবারে কম ভোটার এসেছে। থার্ডলি যেটা দেখা গেল সেটা হলো যে এই ইলেকশনে হানা ভোট
নিয়ে যে ফলাফল, এই ফলাফল আমাদের দেশে কোনো গর্দভ কিংবা তেলাপোকা কিংবা যাকে বলা হয় মাছের মধ্যে সবচেয়ে বোকা মাছ হলো কাতলা মাছ। বড় বড় মাথা, কিন্তু একটু বুদ্ধি নাই। কোনো একটা পুকুরে বা নদ নদীতে যদি 10 প্রকারের মাছ থাকে, আপনি জাল ফেলেন, দেখবেন যে একটা ট্যাংরা মাছ, একটা পুঁটি মাছ কিংবা ধরুন একটা কাসকি মাছ ও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর কাতলা মাছ এমনই গর্দভ, ও সবার আগে ধরা পড়ার জন্য জালের মধ্যে ঢুকবে, লাফ দিয়ে জালের মধ্যে ঢুকবে। আর ও যে ধরা পড়ে গেছে এটা আবার সবার আগে লাফ দিয়ে সে জানাবে যে সে ধরা পড়ে গেছে। আর যারা জেলে তারা মহা আনন্দে যে এবার একটা কাতলা মাছ ধরা পড়েছে। মানুষের মধ্যে এরকম কিছু কাতলা মাছ আছে, প্রচুর রকম কাতলা মাছ আছে যারা নির্বুদ্ধিতার জন্য সবসময় পৃথিবীতে বিস্ময় তৈরি করে। এরকম কাতলা মাছ যারা আছে তারাও বিশ্বাস করবে না যে হানা ভোটে যে ফলাফলটা দেখানো হয়েছে, এই ফলাফলের অধীনে যারা ভোটার, সেই ভোটাররা সত্যিকার অর্থে ওইভাবেই ভোট দিয়েছে। যা হোক, তারপরেও নির্বাচনের পরে যে ফলাফল এলো আমরা এটা মেনে নিয়েছি যেহেতু আওয়ামী লীগ নেই এবং আওয়ামী লীগ বেসরকারিভাবে বা অপ্রাতিষ্ঠানিকভাবে এই ভোটকে নিয়ে খেলেছে। তারা কোথাও বিএনপিকে দিয়েছে, কোথাও জামাতকে দিয়েছে, এবং এটা কিন্তু আমরা প্রেডিক্ট করেছিলাম এবং সেটা মোটামুটি ঠিক হয়েছে। অন্য দুটো প্রেডিকশন ঠিক না হলেও এই যে আওয়ামী লীগ ভোট নিয়ে খেলবে এবং তারা যেখানে জামাতকে ভালো মনে করবে তাই দিবে, আর যেখানে বিএনপিকে ভালো মনে করবে তাই দিবে, এবং সেই ঘটনাটাই ঘটেছে। তো নির্বাচনের ফলাফলের পর আমরা সব কিছুতে যে তাড়াহুড়ো দেখলাম, সব কিছুতে যে নাটকীয়তা দেখলাম, সেখান থেকে কিন্তু সন্দেহটা শুরু হলো। জনাব তারেক রহমান সাহেব দেশের বাইরে থেকে এলেন, তারপর একেবারে সব কিছু মানে উনি এলেন, আসার পরে ওনার আম্মা ইন্তেকাল করলেন, তারপর এটা ওনার আগমন উপলক্ষে বিশাল একটা জনসমাবেশ হলো, আর তার আম্মার মৃত্যু উপলক্ষে বিশাল একটি যাকে বলা হয় জানাজা হলো, এবং সেই জানাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা শহীদ হাদি উসমান হাদির যে জানাজা, সেই জানাজার চেয়ে যে বড় হয়েছে এটা প্রচারের একটা যাকে বলা হয় আমরা সর্বত চেষ্টা দেখলাম। এরপর নির্বাচনের মাঠে জনাব তারেক রহমান সাহেব ছুটলেন, এবং তিনি যে 17 বছর দেশের বাইরে ছিলেন, তারপর তার শরীর যে অসুস্থ, তার মেরুদণ্ড ভাঙ্গা, কিংবা তিনি মা হারিয়েছেন সাম্প্রতিক সময়, এটা ভুলে গিয়ে তিনি দেশের প্রেমে, দেশের জনগণের প্রেমে এবং দেশ রক্ষার কাজে মাতৃভূমির প্রয়োজনে এতটা দৃঢ় হলেন এবং এতটা শক্তিশালী হয়ে পড়লেন যে সকাল সন্ধ্যা দিন রাত তিনি সারা বাংলাদেশ তোলপাড় করে একের পর এক রাজনৈতিক সমাবেশ তিনি শুরু করলেন আর কি। তো একের পর এক তিনি সেই সমাবেশ করা শুরু করলেন। এরপর ভোট হলো, ভোটে জয়লাভ করলো বিএনপি, এবং এটা প্রত্যাশিত যে বিএনপি এভাবে জয়লাভ করবে। তারপর নাটক হলো, নাটকের পর সেই যাকে বলা হয় জাতীয় সংসদ, সেখানে শপথ গ্রহণ হলো, নজিরবিহীনভাবে শপথ গ্রহণ হলো। আর সেই শপথ গ্রহণের আগে এনসিপি এবং জামাত বলল আমরা এখানে শপথ গ্রহণ করব না, কিন্তু তারা আবার নাটকীয়ভাবে শপথ গ্রহণ করলো। তো এরপর সরকার গঠিত হওয়ার পরে তার মন্ত্রীরা, প্রধানমন্ত্রী একের পর এক চমক সৃষ্টি করে যাচ্ছেন। সেই প্রচণ্ড গরমের মধ্যে অনেক মন্ত্রী কোট পরছেন, টাই পরছেন, তারপর তারা বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছেন, দেশে ঘুরে বেড়াচ্ছেন, এখানে সেখানে খাল কাটছেন, মানে এমন একটা ব্যাপার যে খুব দ্রুত বাংলাদেশটাকে তারা একটা স্বর্গের উদ্যান বানিয়ে ফেলবেন। অন্যদিকে যিনি প্রধানমন্ত্রী, তিনি খুব সাধারণভাবে চালচলন করছেন, দিল্লির বাদশা নাসিরউদ্দিনের মতো। তারপর তিনি রাষ্ট্রীয় প্রোটোকল ঠিক আগের প্রধানমন্ত্রীরা যেভাবে রাখতেন সেগুলো বাদ দিয়ে খুব সাধারণভাবে চালচলন করছেন, তার মন্ত্রীরাও সেভাবে চালচলন করছে। তো এগুলো নিয়ে মানে লোকজন খুব খুশি যে না,
দেখতে শুনতে বেশ ভালো লাগছে। কিন্তু এরই মধ্যে জামাত অভিযোগ করেছে যে তারা বিভিন্ন অন্তত 50টি আসনে তারা নিশ্চিতভাবে জয়লাভ করেছিল। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে ঠকিয়ে দেওয়া হয়েছে। তো জামাত 78টা পেয়েছে, তার সঙ্গে যদি আরও 50টি যুক্ত হলো, তাহলে তারা নিশ্চিতভাবে 130টির মতো আসনে জয়লাভ করত। এটা হলো জামাতের ভাষ্য। বিএনপি অবশ্য এই ব্যাপারে কোনো কথাবার্তা বলেনি, আর যারা ইলেকশন আয়োজন করেছে তারাও এই ব্যাপারে কোনো রা করেনি। কিন্তু আমাদের মন মানছে না, আমাদের মন বলছে, বারবার বলছে কিছু একটা হয়েছে। এটা অতীতের সেই তিনটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কারণে হতে পারে, অথবা এই নির্বাচন পরবর্তী সময় কারোর মধ্যে মানে আনন্দ নেই। যারা বিজয় হয়েছে তাদের মধ্যে আনন্দ নেই, উল্লাস নেই, আর যারা পরাজিত হয়েছে তাদের মধ্যে হতাশা নেই। সব কিছু দেখে মনে হয়েছে যে আমি দামি, আমি মামু বা চাচা ভাতিজা, শালা দুলা ভাই, তাদের মধ্যে সমঝোতামূলক যখন একটা জিনিস হয়, কুক পলাপলি খেলা হয়, তো সেক্ষেত্রে যে ফলাফল হয়, এই নির্বাচনের সেই ফলাফলের পর আমাদের মনে হচ্ছে যে সবার নিরানন্দ ভাব দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তো আমরা যারা নাদান বান্দা, নাখান্দা বান্দা, আমরা হয়তো অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, কিন্তু আমাদের দেশে যারা মিলিটারি এক্সপার্ট রয়েছেন, বিভিন্ন সময়ে সাহস দেখিয়েছেন, নানা রকম কথাবার্তা তথ্য বলার চেষ্টা করেছেন, তাদের মধ্যে কেউ বিশেষ করে কর্নেল হাসিন, যিনি আয়নাঘরে গুম হয়েছিলেন, তো তিনি একটি বক্তব্য দিলেন যে দিল্লিতে সাবেক রেজিমের যে সকল ইলেকশন ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা সেই আমিরামি নির্বাচন, রাতের নির্বাচন অত্যন্ত সফলভাবে করেছিলেন, এ সকল দাগি আসামি তারা দিল্লিতে পালিয়ে গিয়েছিলেন। এই নির্বাচন করার জন্য তাদেরকে দিল্লি থেকে আনা হয়েছে। এটা খুবই সিক্রেট, কারা এনেছে, কীভাবে এনেছে, আই ডোন্ট নো। আমি শুধুমাত্র, উনি যেহেতু একটা গণমাধ্যমে এই কথাটা বলেছেন, আমি ওনার এই কথাটা পুনরাবৃত্তি করছি। তিনি জামাতের রাজনীতির সঙ্গে আদৌ জড়িত কিনা জানি না, কিন্তু জামাতকে প্রমোট করছেন, জামাতের বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, কিন্তু খুব স্ট্রেট এবং ফরওয়ার্ড ওয়েতে অনেক কথাগুলো বলছেন। তার এই কথাগুলো ফেলে দেওয়া যায় না। তো তার সেই কথা এবং একই সঙ্গে জামাতের যে অভিযোগ এবং বিজয়ী এবং পরাজিত যারা আছেন তাদের মধ্যে নিরানন্দ ভাব। অন্যদিকে আওয়ামী লীগ কেমন যেন খামোশ হয়ে গেছে। মনে হচ্ছে যে তারা যেভাবে চেয়েছিল সব কিছু সম্ভবত সেভাবে হয়েছে বা সেভাবে এগোচ্ছে। নির্বাচনের পরে এখনো পর্যন্ত সংসদ অধিবেশন বসেনি। মার্চ মাসে 12 তারিখে সংসদ অধিবেশন বসবে, কিন্তু এর আগেই সরকারের সকল গুরুত্বপূর্ণ পদ পদবিতে যাকে বলা হয় নাটকীয় সব পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সচিবালয়ের ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সেক্রেটারি যারা বাদ পড়েছেন, নতুন নিয়োজিত হয়েছেন। সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ পদবিগুলোতে বিএনপি তাদের পছন্দের মানুষ তাদেরকে নিয়োগ দিয়েছে। এর মধ্যে ডিজিএফআই প্রধান নিয়োগ দিয়েছে, এবং নিয়োগ পাওয়ার পর একেবারে তরুণ, মানে ডিজিএফআইয়ের প্রধান যিনি হলেন, মানে ব্রিগেডিয়ার থেকে তাকে প্রমোট করে মেজর জেনারেল করে ডিজিএফআই প্রধান করা হলো, এবং আমার জানা মতে ডিজিএফআই প্রতিষ্ঠিত হওয়ার পর এত তরুণ কোনো কর্মকর্তা এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির দায়িত্ব নেননি। এবং তিনি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সম্ভবত অসুস্থ বোধ করলেন। তিনি চলে গেলেন ভারতে সস্ত্রীক, এবং সেখানে চিকিৎসার জন্য ভারতে গেছেন বলে বলা হচ্ছে। আর যারা দুর্মুখ তারা বলার চেষ্টা করছেন যে ইতিউতি কিতিকুতি পুতি করার জন্য হয়তো তিনি গেছেন। এখন ইতিউতি পুতি কিতিকুতি কি, এটা আপনারা একটু নিজেরা বুঝে নেন। যে ডিজিএফআই প্রধান দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি চিকিৎসার জন্য ভারতে গেছেন সস্ত্রীক। এনিওয়ে, তো এখন সেই ডিজিএফআই থেকে শুরু করে সব জায়গায় পরিবর্তন হয়ে গেছে, শুধুমাত্র দুটো পদে পরিবর্তন হয়নি, তিন বাহিনী প্রধান
সেই পদে পরিবর্তন হয়নি, আর রাষ্ট্রপতি পদে পরিবর্তন হয়নি, আর সব পরিবর্তন হয়ে গেছে। অন্যদিকে যারা উপদেষ্টা ছিলেন তাদের অনেকের জীবন তছনছ হয়ে যাওয়ার মতো উপক্রম। দুর্নীতি দমন কমিশনে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ পড়েছে। এবং আমাদের যে কেন্দ্রীয় ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল যে যেটাকে বলা হয় বিএফ কি যেন বিএফ ইউআইডি এরকম কি একটা রয়েছে আর কি, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যেটিকে বলা হয়, তারা বেশ কয়েকজন উপদেষ্টার ব্যাংক হিসাব তলব করেছে। তো এই হলো অবস্থা। আর সেই অবস্থার মধ্যে যখন এরকম ইঞ্জিনিয়ারিংয়ের কথা আসছে, তখন আমরা ভাবছি তুমি কেমন করে গান করো হে গুণী। মানে এবারের ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে তাহলে এটা এত সূক্ষ্ম, এত বৈজ্ঞানিক, এত আলট্রা লেভেলে এই ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, এটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। সে যদি দয়া করে আমাদের কাছে এটি উন্মুক্ত করে না দেন, মানে আগামীতে এই যারা এই সমস্ত ইঞ্জিনিয়ারিং করেছেন তাদের কারো হয়তো কুড়োকুষ্টি হবে, কারো হয়তো প্লেগ হবে, তারপরে কারো হয়তো কলেরা হবে, গুটি বসন্ত হবে, অনেকে স্বপ্ন দেখবে, অনেকে জিন ভূতের কবলে পড়বে। তখন তারা ভয়ে বলে দেবে যে আমরা এই কাজগুলো করেছি, এই কাজগুলো আমরা করেছি। তো সেক্ষেত্রে হয়তো আমরা জানতে পারবো, কিন্তু তার আগ পর্যন্ত আমাদের দুর্বল বুদ্ধি যেভাবে 2014 সনের ঘটনা প্রেডিক্ট করতে পারিনি, এবং ঘটনা ঘটার অনেক দিন পরেও আমরা বুঝতে পারিনি। আবার 2018, 2024 মানে সনের যে নির্বাচন উপস্থাপন করেছেন, তার ধারাবাহিকতায় গত 2 দিন আগে ট্রাইব্যুনালে তিনি যে সাক্ষ্য দিলেন, আবারও নির্জলা মিথ্যা কথা উল্লেখ করলেন। তিনি সেখানে কি বললেন যে গুমের সংস্কৃতি প্রতিরোধে, অর্থাৎ সামরিক বাহিনী বা সেনাবাহিনীর সদস্যরা বা র্যাবের মধ্যে সেনা সদস্যরা গিয়ে যে গুম খুনের সঙ্গে জড়িত হয়েছিল, সেই সংস্কৃতি প্রতিরোধে তিনি নাকি অসংখ্য পদক্ষেপ নিয়েছেন। কিন্তু এই যে অসংখ্য পদক্ষেপ তিনি নিয়েছেন, এসবের বিরুদ্ধে তিনি কোনো তথ্য প্রমাণ বা দালিলিক কিছু উপস্থাপন করতে পারেননি আদালতে। তিনি নিজেই যেখানে স্বীকার করছেন যে এ বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সুপার চিফ বরাবর কোনো চিঠি তিনি পাঠাননি, লিখিতভাবেও কাউকে জানাননি। মাঝে মাঝে মনে হয় যে এই লোক আসলেই মানসিক বিকারগ্রস্ত কিনা। আবার যা শুনতে পাই না, এর পিছনে অনেক ধরনের উদ্দেশ্য তার ছিল এবং বিশেষ একটি শক্তির হয়ে তিনি কাজ করে যাচ্ছিলেন বা কাজ করে যাচ্ছেন এখনো পর্যন্ত। গুম খুন বিষয়ে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যে কারো বিরুদ্ধে যে কোনো অভিযোগ থাকতেই পারে, তার বিচার হবে সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে। কিন্তু মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে এই সাবেক জেনারেল ইকবাল করিম ভূঁইয়া যেভাবে বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন, বরঞ্চ ট্রাইব্যুনালকেই তিনি বিতর্কিত করছেন। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর আগে বলেছিলেন, আগেও বলেছি আমি এই বিষয়ে, তিনি এর আগে বলেছিলেন যে জিয়াউল আহসান 1000টি গুম করেছেন, খুন করেছেন। সেই 1000 থেকে নেমে এলো সেটি শতাধিকে বা 100-র কিছু বেশিতে। তারপরেও শুনলাম যে এখন নাকি 3-4টি মামলার ক্ষেত্রেও তারা তথ্য প্রমাণ সেভাবে হাজির করতে পারছে না। এবং এর মধ্যে এই সাক্ষী হিসেবে রয়েছেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। মূলত জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষী হিসেবে তিনি নিজেকে আইসিডি পর্যন্ত নিয়ে গেছেন। তিনি সাক্ষ্য দেওয়ার সময় একটা পর্যায়ে বলছেন যে র্যাব থেকে ফেরত একজন জুনিয়র সামরিক কর্মকর্তা, তিনি তার সাথে সাক্ষাতের সময় বলছেন যে ওই জুনিয়র অফিসার নাকি 2জনকে হত্যা করেছে, 2জনকে হত্যার কথা তিনি স্বীকার করেছেন, এটুকু বলছেন। কিন্তু ওই জুনিয়র অফিসারের নাম কি, কাদেরকে তিনি হত্যা করেছিলেন, কবে, কখন, কিভাবে হত্যা করেছিলেন, তার তিনি কিছুই মনে করতে পারছিলেন না, কিছুই বলতে পারছেন না। মানে আমি জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার কথা বলছি। আবার তিনি বলছেন যে তার বিরুদ্ধে কোনো অ্যাকশনও তিনি নিতে পারেননি। দুর্নীতি বিষয়ে তিনি কথা বলেছেন, সামরিক বাহিনীর ভিতরকার দুর্নীতি বিষয়ে তিনি বলছেন যে
সেনাপ্রধান থাকাকালীন সময়ে সামরিক বাহিনীর কেনাকাটা সংক্রান্ত দুর্নীতি হয়েছে ব্যাপক, কিন্তু আমি কোনো তদন্ত করিনি। কেন করেননি? তিনি এবার বলছেন তদন্ত করার এখতিয়ার আমার ছিল না। এটা কি বিশ্বাসযোগ্য? সশস্ত্র বাহিনীতে যেই প্রকিউরমেন্টের বিষয়গুলো থাকে সেইগুলো, মনে করেন যে বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, এই বাহিনী প্রধানরা তো নিজ বাহিনীর কেনাকাটা বিষয়ে তো তিনিই মূলত তদারকি করেন। তো তিনি দুর্নীতি বিষয়ে তদন্ত করতে পারবেন না কেন? এখানে আইসিটিতে সাক্ষ্য দেওয়ার সময় এর আগের জবানবন্দিতে তিনি বলেছিলেন সেনা বাহিনীতে প্রত্যেকটা সেনা সদস্যকে অমানবিক হিসেবে গড়ে তোলা হয়, মানুষকে মানুষ হিসেবে কাউন্ট না করার এক ধরনের মনস্তত্ত্ব তাদের ভিতরে গড়ে তোলা হয়। মানে যখন তখন এই সব মানুষদেরকে পশু, জানোয়ার, প্রাণী মনে করে যে কোনো সময় হত্যা করতে পারে, এই ধরনের মানসিকতা নাকি সেনাবাহিনীর মধ্যে তৈরি করা হয়। এবং স্বাধীনতার পর থেকেই সেনাবাহিনীতে গুমের সংস্কৃতি গড়ে উঠেছে। সেনাবাহিনী থেকে যেসব অফিসারকে র্যাবে পাঠানো হচ্ছে তারা আসলে পেশাদার খুনি হয়ে বাহিনীতে ফেরত আসে। এগুলোর মধ্য দিয়ে তিনি মূলত পুরো সেনাবাহিনীকে বিতর্কিত করছেন, শুধু করার চেষ্টা করছেন তা না, করছেন। এর আগে আমরা ডক্টর ইউনূসের 1.5 বছর ধরে দেখেছি সেনাবাহিনীকে গুড়িয়ে ফেলা, সেনাবাহিনীকে ধুলার সাথে মিশিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি হুমকি ধামকি নানান বিষয়ে আমরা বিশেষ একটি পক্ষ থেকে, বিশেষ মানে কি এনসিপি সহ এদের সহযোগী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের অনেক নেতাদের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য পেয়েছি। এবং জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এদের নেতা হিসেবে কাজ করছিলেন। কি উদ্দেশ্য ছিল এখন আমি সেটি বলছি। সেটি হচ্ছে যে যেটি জানা গেছে, যেটি জানতে পেরেছি, যে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া 5 আগস্টের আগে থেকে যে আন্দোলন শুরু হয়েছিল 2024-এর, তখন আওয়ামী লীগ সরকার পতনের মধ্য দিয়ে যে সরকার গঠন হবে অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক, তার টার্গেট ছিল বা তার সাথে এক ধরনের রফা ছিল বিশেষ কোনো কোনো শক্তির, যে তিনি প্রধান উপদেষ্টা হবেন। যখন সেটি আর তিনি হতে পারলেন না, ডক্টর ইউনূস সেই জায়গাটিতে চলে এলেন। এবং এটা তো সত্য কথা যে ওই সময় জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার নাম এসেছিল। যখন ডক্টর ইউনূস সরকার চলে এলো তখন আবার নতুন আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে গুঞ্জন চলছিল। সেখানে আবার তিনি স্বপ্ন দেখছিলেন যে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন তিনি, অথবা রাষ্ট্রপতি হবেন। যখন এসবের কিছুই হলো না, পরে হয়তো তিনি বড় জোর স্বরাষ্ট্র উপদেষ্টা বা দুদকের চেয়ারম্যান এইসব হওয়ার একটা খায়েশ তার ছিল। আবার কথাও শোনা যায় যে তিনি তো ব্যাপক মাত্রায় দুর্নীতি নিজেও করেছেন। এসব দুর্নীতি খবর আইসিটির যে প্রসিকিউশন টিমে যারা ছিলেন কোনো কোনো সদস্য তাদের কাছে ছিল। এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার চলছে, এই বিচার তো এরই মধ্যে একেবারে জঘন্য পর্যায়ে গেছে। মানে বিচার প্রক্রিয়া নিয়ে যেসব আর্গুমেন্ট যেভাবে করা হচ্ছে, বিশেষ করে প্রসিকিউশন টিমের সদস্যদের পক্ষ থেকে যেসব কথাবার্তা আসছে, সেই সব জায়গা থেকে এর আর কোনো মানদণ্ড নেই। তো ইকবাল করিম ভূঁইয়াকেও ওরকম কোনো সাক্ষী হিসেবে হাজির করা হয়েছিল যে যদি তিনি সাক্ষী না হন সেক্ষেত্রে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলোতে তাকে ফাঁসিয়ে দেওয়া হবে। শুনেছি এরকম হতে পারে। সেই সব জায়গা থেকেই তিনি এইসব উল্টাপাল্টা কথা বলা শুরু করেছেন, কোনো ধরনের তথ্য প্রমাণ দায়িক কোনো উপাত্ত ছাড়া। আর এই যে তিনি বড় বড় কথা বলছেন, তার দুর্নীতি বিষয়ে কথা বলছিলাম। শেখ হাসিনা সরকারের সময় তিনি সেনাপ্রধান ছিলেন। রিটায়ারমেন্টের পরে তিনি পাওয়ার প্ল্যান্ট এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন। এগুলো নিয়ে আবার নাকি অন্য তৃতীয় পক্ষের কাছে তিনি বিক্রি করে দিয়েছেন। ড্যাম শিওরলি তিনি নিয়েছেন, পরে আর করতে পারেননি, তার মানে বিক্রি করে দিয়েছেন এসব লাইসেন্স। তিনি যখন কিউএমজি ছিলেন, কোয়ার্টার মাস্টার জেনারেল, তখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেনানিবাসের মইনুল হোসেন সড়কের বাড়ি থেকে উচ্ছেদের মূল কারিগর, মূল পরিকল্পনাকারী কিন্তু এই ইকবাল করিম চৌধুরী, ইকবাল করিম ভূঁইয়া। আর তিনি এখন বড় আওয়ামী বিরোধী শক্তি সেজেছেন। এবং একথাও আমি আপনাদেরকে জানিয়েছি, এটুকু মনে করিয়ে রাখি যে 2014 সালে যখন সামরিক বাহিনী শীতকালীন একটা অনুষ্ঠান চলছিল,
মহড়া চলছিল। তো তৎকালীন দুইজন জিওসি, একজন জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দী আর একজন জেনারেল জাহিদুর রহমান, তারা 2014 ইলেকশনের আগে এই সেনা প্রধানকে বলছিলেন যে আপনি সরকার প্রধানকে জানিয়ে দিতে পারেন বা জানিয়ে দেন দয়া করে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সেনাবাহিনী কোনো ধরনের কোনো নির্বাচনে সমর্থন দেবে না। এই ইকবাল করিম ভূঁইয়া এই দুইজন জিওসিকে তাদের কমান্ডিং থেকে বাদ দিয়ে দিল পুরস্কার স্বরূপ। হয়তো শেখ হাসিনাকে বলেছেন তাদের কথা, শেখ হাসিনা হয়তো তাকে এ ধরনের কোনো নির্দেশ